নমস্কার, আমি মীনাক্ষী। শুরু করছি ঠিক কিনা। বেদে বর্ণিত আছে, প্রজাপতি ব্রহ্মা অশুভ শক্তির বিনাশের জন্য মার্কেন্ডীয় মুনিকে দেবী দুর্গার দেবিক বাচামের শ্লোক শোনান। এতে দেবী দুর্গার স্তুতি যেমন রয়েছে, তেমনি পরিবেশের আরাধনার কথাও বলা হয়েছে। প্রাচীন বৈদিক সাহিত্যে প্রকৃতি পুজো, পরিবেশ রক্ষা ও নিয়ন্ত্রিত জীবনধারণের উল্লেখ আছে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনের প্রতিটি পদক্ষেপ প্রকৃতি ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ ও প্রকৃতির মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, যেটিকে অস্বীকার করার জায়গাই নেই। তবে একালে সেই সম্পর্কে ছেদ পড়েছে। মানুষ প্রকৃতির দাস, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে উল্টো ছবি, ঠিক কিনা? মানুষ প্রকৃতির প্রতি অত্যাচার ও ধ্বংসাত্মক কাজ চালিয়েই যাচ্ছে। আমরা সর্বময় কর্তা, যা ইচ্ছে তাই করতে পারি, এমন ভাবনা যত দৃঢ় হবে, আমাদের সর্বনাশ তত ত্বরান্বিত হবে। এই পৃথিবী মানুষের সৃষ্টি। আবার কেউ কেউ বলেন এটা প্রকৃতির একটা প্রক্রিয়া। আবার কেউ কেউ বলেন বিধাতার সৃষ্টি এই পৃথিবী, যেখানে তিনি মানব জাতি সৃষ্টি করে পাঠিয়েছেন। তবে তা যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, মানুষ ও প্রকৃতিকে আলাদা করে দেখার অবকাশ নেই। অতীতে দেখা যাচ্ছে, যখনই প্রকৃতি হুমকির সম্মুখীন হয়েছে, তখনই সে নানান ধ্বংসলীলায় মেতে উঠেছে। যুদ্ধ, প্লেগ, কালাজ্বর, গুটি বসন্ত, মহামারী আকার ধারণ করেছে। বহু মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে এসব মহামারী। এখন কোভিড-19 মানুষের সৃষ্ট নাকি প্রকৃতির সৃষ্ট করোনা ভাইরাস, এই তথ্য সামনে আসতে সময় লাগবে। তবে তা এখনই বলা যায়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রকৃতি মানুষকে বুঝিয়ে দিচ্ছে, পৃথিবীকে অনিয়মের ফল ভোগ করতেই হয়। এই অনিয়ম মানুষ যুগ যুগ ধরে করে এসেছে, ভুল করছে, বারবার ভুল করছে, ঠিক কিনা? এবার জীবন দিয়ে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে মানব জাতিকে। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। কার্গিলে বিজয় কেতন উড়িয়েছিল দেশের বীর যোদ্ধারা। কেমন ছিল সেই ঐতিহাসিক মুহূর্ত? 20 বছর পরেও উজ্জ্বল সেই মুহূর্ত। বিশ্বে কোথায় ভারতীয় সেনার স্থান? কেন সেরা ভারতীয় সেনা? জানতে দেখুন ঠিক কিনা 26শে জুলাই রবিবার রাত ঠিক 9টায়। বিশ্ব উষ্ণায়ন শব্দের সঙ্গে আমরা সকলেই পরিচিত। মেরু প্রদেশ থেকে শুরু করে হিমালয়, সর্বত্রই বরফ গলতে শুরু করেছে কয়েক বছর ধরেই। সম্প্রতি লাদাখ সফরে গিয়ে অমরনাথ মন্দিরে পুজো দিতে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তখনই দেখা যায়, অমরনাথ মন্দিরের শিবলিঙ্গের বেশিরভাগ অংশই গলে গেছে। স্বাভাবিক নিয়মটা কি? স্বাভাবিক নিয়মে জুন মাসের মাঝামাঝি বরফের শিবলিঙ্গটি পুরোপুরি তৈরি হয়, তারপর সেটি ধীরে ধীরে গলে। জুলাইয়ের প্রথম সপ্তাহে লিঙ্গটি 50% গলে। সেখানে এবছর 18ই জুলাই, যেদিন প্রতিরক্ষা মন্ত্রী পুজো দিতে যান, সেদিনই শিবলিঙ্গের 80% গলে গেছে। এই চিত্র চিন্তার কারণ। বারবার এমন চিত্র ধরা পড়েছে। গত বছরই বরফ গলার কারণে এভারেস্টে চাপা পড়ে থাকা মৃতদেহগুলি বেরিয়ে আসে। 1922 থেকে আজ পর্যন্ত বহু পর্বতারোহী এভারেস্টে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের দেহ অবিকৃতভাবে বরফের তলায় চাপা ছিল। উষ্ণায়ন সেই চিত্র বদলে দিয়েছে। একদিনে নয়, 50 বছর ধরে গলছে বরফ। গত বছর এই পরিবর্তনের একাধিক উপগ্রহ চিত্র নাসা একটি ভিডিও করে সেটি শেয়ার করে। তা দেখে ভয়ে বিস্ময়ে শিহরিত বিশ্ববাসী। উষ্ণায়নের কুফল সম্পর্কে ধারণা তৈরি করার পাশাপাশি পৃথিবীর পরিবর্তন সম্পর্কে জানাচ্ছে ভিডিওটি।
আমরা সবটাই জানি, জেনেও কি লাভ? কাজে কি করি? প্রকৃতি সচেতন না হয়ে মানুষ কি প্রকৃতি ব্যবসায়ী হয়ে উঠছে না? প্রকৃতি নিয়ে যত সংগঠন কাজ করছে তত ফল হচ্ছে না কেন বলুন তো? বরং এমন কথাও রটে এখানে বিদেশি টাকা খুব সহজেই পাওয়া যায়, তাই অনেকেই ঝাঁপিয়ে পড়েন এ কাজে। এতে প্রকৃতির লাভের থেকে কতিপয় মানুষের লাভ হচ্ছে বেশি। ইদানিং প্রকৃতি সচেতনতা বলতে আমরা বুঝি বৃক্ষরোপণ, কিন্তু গাছ লাগানোতে কি কাজ হচ্ছে? কোথায় লাগানো হচ্ছে, কতটা পরিচর্যা হচ্ছে, তার কোনো খবর নেই। আর বনরক্ষকদের বনকে আত্মসাৎ করার গল্প তো অনেক পুরনো। মনে করিয়ে দিতে চাই, 2016 সালে অসম বন দপ্তরের ঘর থেকে হাতির দাঁত, বাঘের ছাল, হরিণের ছাল এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়। 1989 সাল থেকে শুরু করে 1993 সাল পর্যন্ত কাজিরাঙ্গার গন্ডার হত্যায় বন দপ্তরের বহু আধিকারিকের নাম জড়ায়। ইট, বালি, কাঠের ব্যবসা ও ট্রাক মালিকদের থেকে টাকা তোলার অভিযোগ অসমের বন দপ্তরের নানান আধিকারিকের বিরুদ্ধে রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন কি বলছে? বন্যপ্রাণী সংরক্ষণ আইন মানুষ কি মেনে চলছেন? যে চিত্র সামনে আসছে তাতে তো বোঝা যাচ্ছে একেবারেই মানছেন না। এবার আসি জল জীবনের কথায়। বর্ষাকাল উপস্থিত, নদী ভাঙনের চিত্র রাজ্যের নানান প্রান্তে। মানুষ ভিজেহারা হচ্ছেন। প্রতি বছর সেই ছবি দেখতে আমরা অভ্যস্ত। ভূমি অবক্ষয় পরিবেশজনিত একটি গভীর সমস্যা। সেচ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে জঙ্গলমহলে নদী ভাঙন ও ভূমিক্ষয়ের ফলে প্রায় 250 হেক্টর উর্বর চাষ জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীগুলির তীর ভাঙনের ফলে মাটি ভরাট হয়ে নদীর গভীরতা কমে আসছে, ফলে নদীর জল ধারণের ক্ষমতা হ্রাস পাচ্ছে। বন্যা ভয়াবহ আকার ধারণ করছে। মূল নদীগুলির বুকে প্রতি বছর হাজার হাজার টন মাটি খসে পড়ে। এর ফলে নদীর গভীরতা কমে আসছে। নদীর বাঁধ এবং বন্যাপ্রবণ নিচু অঞ্চলে অবৈধভাবে জনবসতি গড়ে উঠছে, ফলে নদী প্রণালী ক্রমেই সংকুচিত হচ্ছে। এছাড়াও জঞ্জাল, নর্দমা থেকে নির্গত আবর্জনা গিয়ে নদীগর্ভে জমছে। নদীগর্ভ ক্রমশ ভরাট হচ্ছে, ফলে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। ভোট ময়দানে বিরোধীদের অস্ত্র এই নদী ভাঙন। ভোট মিটলে আবার সব আগের জায়গায়। এগুলো তো আপনারা দেখে অভ্যস্ত, ঠিক কিনা? জল যেমন জীবন কেড়ে নেয়, তেমনি জীবন বাঁচিয়ে রাখে। রাজ্যে জলসংকট বরাবরই তীব্র। সমস্যা সমাধানে জল সংরক্ষণের কথা বলছেন বিশেষজ্ঞরা। চারিদিকে কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে। রাস্তাগুলি এমনভাবে তৈরি হচ্ছে যাতে বৃষ্টির জল ভূগর্ভে পৌঁছানো দুষ্কর হয়ে পড়ছে। পিচ করা হচ্ছে রাস্তা। কিছুদিন পিচ করার পর পিচ উঠে যাচ্ছে, দুদিন পরেই আবার নতুন করে পিচ করা হচ্ছে। একই রাস্তা বারবার পিচ করা হচ্ছে, নতুন করে টেন্ডার ডাকা হচ্ছে, আবার তৈরি হচ্ছে সেই রাস্তা। এসবের ফলে রাস্তায় পিচের আস্তরণ মোটা হয়ে পড়ছে। মোটা আস্তরণ পড়াতে বৃষ্টির জল ভূগর্ভে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় রাস্তার ধারে বড় বড় পাইপের মাধ্যমে ভূগর্ভে জল রিচার্জের ব্যবস্থা করা যেতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর এ রাজ্যে ভূগর্ভস্থ জলের নিরিখে মাঝারি মানের বিপদ রয়েছে এমন ব্লকের সংখ্যা 36 থেকে বেড়ে দাঁড়িয়েছে 77-এ। ক্ষমতায় আসার প্রথম পর্বেই জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহণ করেছিল রাজ্য সরকার। রাজ্যে জল সংরক্ষণের এই কর্মসূচি উল্লেখযোগ্য অবদান রাখছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। বিশেষজ্ঞরা এও মনে করছেন, শহরে নিকাশি নালার পুরোটাই কংক্রিটের না করে মাঝখানের খানিকটা করে অংশ যদি ফাঁকা রাখা যেত, তাহলে এর মাধ্যমে জল রিচার্জ করা যেত। তবে একই সঙ্গে নদী সংস্কার ও পুকুর ভরানো ঠেকানো জরুরি, ঠিক কিনা? প্রতিদিন প্রকৃতির সঙ্গে বিরোধিতায় যাচ্ছে মানুষ। বন, বৃক্ষ, নদী, পাহাড় হত্যা, ভূমি ও জলাভূমি ভরাট করে বসতি গড়া, নির্বিচারে পশু পাখির অবাধ ধ্বংস করা হচ্ছে। কারা করছেন এসব? এর সঙ্গে জড়িত দেশের নীতি নির্ধারক, রাজনীতিক, আমলা, বণিক, সবাই। অথচ মুখে মুখে সবারই নিঃস্বর্গ প্রীতির কথা। এই ধরুন, বুলেট ট্রেনের জন্য
53,000 ম্যানগ্রোভ কাটা পড়ছে। কেন-বেতোয়া নদীর সংযুক্তি স্থলে 4,000-এর অধিক হেক্টর পান্না টাইগার রিজার্ভ ধ্বংসের মুখে। উত্তরাখণ্ড টুরিস্ট তীর্থযাত্রীদের সুবিধার্থে হাইওয়ে বানানোর জন্য 25,000 গাছ কাটা চলছে। हमारे यहां पौधे में परमात्मा जगदीश चंद्र बोस ने विज्ञान के माध्यम से लेबोरेटरी में जब सिद्ध किया कि पौधे में जीव होता है, उसके बाद ही हमने जीव है मानना तय किया। ऐसा नहीं है हम सहस्त्रों वर्ष से गीता का उल्लेख करें, महाभारत का उल्लेख करें, हम तभी से मानते आए हुए कि पौधे में परमात्मा होता है। महीने में एक रात इस चांदनी की रात का उपयोग करते हुए अगर स्ट्रीट लाइट बंद की जाए तो कितनी ऊर्जा बचेगी, कितनी ऊर्जा बचेगी तो कितना एमिशन हम कम करेंगे। लेकिन यही चीज इस कार्बन एमिशन के हिसाब से रखोगे तो ये जो सोकॉल अपने आप को पढ़े लिखा मानता है वो कहे वाह नया आइडिया है, लेकिन वही चीज हमारी गांव की दादी मां कहती, वो सुई और धागे की कथा कहेंगे अरे क्या ये पुराने लोग हैं, इनको कोई समझ नहीं है, देश बदल चुका है। हमें प्रकृति का शोषण करने का अधिकार नहीं है, हमें प्रकृति का दोहन करने से अधिक प्रकृति का उपयोग दुरुपयोग करने का हक नहीं मिलता है। दुनिया में प्रकृति का शोषण ये प्रवृत्ति है, भारत में प्रकृति का दोहन ये संस्कार है। शोषण ये हमारी प्रवृत्ति नहीं है। और इसलिए विश्व इस संकट से जो गुजर रहा है, मैं अभी भी मानता हूं कि दुनिया को इस क्षेत्र में बचाने के लिए नेतृत्व भारत ने करना चाहिए और उस दिमाग से भारत ने अपनी योजनाएं बनानी चाहिए। हम एनवायरमेंट प्रोटेक्शन को प्रायोरिटी देते हुए, हमारे नगरों को स्वच्छ रखते हुए, वहां के कूड़े कचरे को वेस्ट में से वेल्थ क्रिएट करें। और बहुत एंटरप्रेन्योर अब मिले हैं, उनको हम कैसे प्रयोग में, मैंने देखा है एक जगह पे वेस्ट में से ईंटें बना रहे हैं और इतनी बढ़िया ईंटें मजबूत बन रही हैं कि बहुत काम आ रही है। एक बार हम किसी चीज को हाथ लगाए, पीछे लग जाए, परिणाम मिल सकता है। और मैं चाहूंगा कि ज्यादातर इन 5 राज्यों से कि जो गंगा के किनारे की उनकी जिम्मेवारी है, 6,000 के करीब गांव है, 118 शहर है, कोई 800 के करीब इंडस्ट्रीज हैं जो पॉल्यूशन के लिए जिम्मेवार हैं, इसको टारगेट करते हुए एक बार गंगा किनारे पर हम तय करें कि वहां से कोई भी दूषित पानी या कूड़ा कचरा गंगा में जाने नहीं देंगे। आप देखिए अपने आप में बदलाव शुरू हो जाएगा। ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্টে 2017-তে জানানো হয়েছিল 2015-র সমীক্ষার তুলনায় ভারতবর্ষে 6,778 ফরেস্ট কভার্ড বৃদ্ধি পেয়েছে। কিন্তু বাস্তবে চিত্রটা একেবারেই আলাদা। কিভাবে? ফরেস্ট কভারের সংজ্ঞাই বদলে দেওয়া হয়েছে। এতদিন গভীর ঘন জঙ্গল বলতে বোঝানো হতো শতকরা 70% অধিক বৃক্ষ রয়েছে এমন এলাকাকে। মাঝারি ঘন জঙ্গল বলা হতো 40 থেকে 70% বৃক্ষ রয়েছে এমন ক্ষেত্রকে। মুক্ত অরণ্য বলা হতো 10%-এর বেশি বৃক্ষ রয়েছে এমন ক্ষেত্রকে। 1 হেক্টর বা তার বেশি ক্ষেত্রভূমির মধ্যে এই আচ্ছাদন পরিমাপ করা হতো। 2017 সালের রিপোর্টে ঘোষিত সংজ্ঞা অনুযায়ী কোনো অঞ্চলে যদি শতকরা 10% বৃক্ষ ঘনত্ব দেখতে পাওয়া যায় তবেই তা ফরেস্ট কভার হিসেবে বিবেচিত হবে। সুতরাং গভীর অরণ্য থেকে ফুলের বাগান, চা বাগান, ঝোপঝাড় দেশ জুড়ে দিকে দিকে আজ তাই অরণ্যের অভাব হবে না। এদিকে দীর্ঘ লড়াই আন্দোলনের ফসল হিসেবে অরণ্যের অধিকার আইন 2006 যেটুকু আইনি অধিকার স্বীকৃত হয়েছিল সেই অধিকারগুলি মূল প্রস্তাবনায় বাদ যেতে বসেছে। অরণ্যে কোনো শিল্প প্রকল্প হতে গেলে অরণ্যের অধিকার আইন মোতাবেক যে গ্রামসভার মান্যতা আবশ্যক ছিল সেই গ্রামসভার অধিকার এবং ক্ষমতা ক্রমশ কেড়ে নেওয়ার চেষ্টা চলছে নতুন প্রস্তাবনায় বন আধিকারিকদের ক্ষমতা বাড়ানো হচ্ছে। অরণ্যবাসী গ্রামবাসীদের সমস্ত নীতি নির্ধারণের জায়গা থেকে সরানো হচ্ছে যাতে সহজে জঙ্গল সম্পদ কর্পোরেটদের হাতে তুলে দেওয়া যায়। 2017 সালে গোয়ার সরকার নারকেল গাছকে হঠাৎই তৃণজাতীয় উদ্ভিদ হিসেবে ঘোষণা করতে তৎপর হয়। কারণ গোয়া দমনদিউ ট্রিজ অ্যাক্ট 1984 অনুযায়ী অনুমতি ছাড়া আইনত নারকেল গাছ কাটা নিষিদ্ধ। এদিকে গোয়া সমুদ্র তটে ছেয়ে থাকা নারকেল গাছ কাটতে না পারলে হোটেল পানশালার ব্যবসায় লোকসান।
তাই গাজোয়ারি করে যুক্তি সাজিয়ে নারকেল গাছকে ঘাস বানানো হলো। আর ঘাস কাটতে তো অনুমোদন লাগে না। গুজরাটে প্রচুর ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়েছিল, কারণ কর্পোরেটদের হাতে ম্যানগ্রোভ অরণ্যকে তুলে দেওয়া হয়েছিল। এদেশের নাইট্রোজেন অক্সাইড বায়ু দূষণের অন্যতম উপাদান। চিকিৎসকদের মতে অধিকাংশ শ্বাস প্রশ্বাসের সমস্যার পেছনে রয়েছে এই গ্যাসের দূষণ। গত বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের ইটিএইচ জুরিখ বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে নাইট্রোজেন অক্সাইড দূষণের ক্ষেত্রে ভারতের কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে সবচেয়ে বেশি ক্ষতিকারক বলে চিহ্নিত করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে নাইট্রোজেন অক্সাইডের দূষণ মাত্রা বৃদ্ধি করা নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ মন্ত্রকের সঙ্গে বিরোধ চলছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের। বিশ্বের 20টি দূষিত শহরের মধ্যে জানেন ভারতে কটা শহর? 15টা। লকডাউন যখন পুরোদমে চলছিল তখন বায়ু দূষণ এবং শব্দ দূষণ অনেক কমে যায়, যা দেশের বন্যপ্রাণীর জন্য ভালো। কিন্তু সেই ভালো দিন স্থায়ী হলো না। দেশের বন্যপ্রাণ বিষয়ক জাতীয় বোর্ডের স্থায়ী কমিটি ভারতের বেশ কিছু অরণ্য এবং বন্যপ্রাণ সম্পর্কে যা খবর দিল তা মোটেই ভালো নয়। এই বোর্ড কি করে? বোর্ডের কাজ হলো কেন্দ্রীয় সরকারকে বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে পরামর্শ দেওয়া। 2014 সাল থেকে বোর্ডের একটিও বৈঠক হয়নি। লকডাউন চলাকালীন 7 এপ্রিল অনলাইনে বৈঠক করেন বোর্ডের সদস্যরা। বৈঠকে বিভিন্ন সংরক্ষিত অঞ্চলের 10 কিলোমিটারের মধ্যে থাকা প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। 26টি প্রকল্পে নীতিগত সম্মতি জানানো হয়, যার ফলে দেশে 3000 হেক্টর অরণ্য ভূমিকে বাণিজ্যিক কাজে লাগানোর ছাড়পত্র দেওয়া হয়। এগুলির মধ্যে কয়েকটা আমাদের জানা। অসমের দেহলিং পাটকাই বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে খোলামুখ কয়লা খনি এবং গোয়ার ভগবান মহাবীর বন্যপ্রাণ অভয়ারণ্যের মধ্য দিয়ে ট্রান্সমিশন লাইন এবং হাইওয়ে। বোর্ড এবং স্থায়ী কমিটির উন্নয়নের নামে দেশের জাতীয় প্রাকৃতিক সম্পদ নিলামে তুলে দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ করছে বিরোধীরা। পরিবেশ সংক্রান্ত প্রভাব পর্যালোচনা বিষয়ক যে নতুন খসড়া তৈরি হয়েছে তাতে মতামত দেওয়ার সুযোগ গত 30শে জুন শেষ হয়ে গেছে। ফলে যেসব প্রকল্প সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলবে সেগুলি নিয়ে তাদের মতামত দেওয়ার জায়গাই নেই। সম্প্রতি বিশাখাপত্তনমে গ্যাস লিক এবং তার জেরে হওয়া অগ্নিকাণ্ডের জেরে দুজনের মৃত্যুর ঘটনা থেকেই বোঝা যায় নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করলে জনগণের জীবনে বিপর্যয়ে নামতে বাধ্য। অন্যায় অবিচার মানুষের বিনাশ ডেকে আনে। মানুষ আজ গৃহবন্দী বলে প্রকৃতি প্রাণ ফিরে পেয়ে প্রমাণ করছে অস্বাভাবিকতায় মানুষ ও পৃথিবী টিকে থাকবে না। ভারসাম্যহীন হলে প্রকৃতি তার আপন হাতে সব ঠিক করে দেয়। এ শিক্ষা মানুষ অতীতেও দেখেছে, কিন্তু পরিতাপের বিষয় কি জানেন? মানুষ অতীত ভুলে যায়, দুনিয়াকে হাতের মুঠোয় নিতে যায়, যার ফলে প্রকৃতিকে বারবার প্রতিশোধ নিতে হয়। প্রকৃতিকে ভালোবাসতে গেলে নতুন করে শিখতে হবে মানুষকে ভালোবাসা। ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতে হবে প্রাণের প্রকৃতিকে, তবেই সুস্থ থাকবে পৃথিবী। ঠিক এমনই হতে পারে আমাদের পৃথিবী। জীবনানন্দের কথায়, আবার 20 বছর পরে তার সাথে দেখা হয় যদি, আবার 20 বছর পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়ে সরকাশ হোগলায় মাঠের ভিতরে। সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে 20 বছর পরে। সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। প্রকৃতিকে ভালোবাসতে না পারলে বিপদ আরো বাড়বে, ঠিক কিনা?